আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের কিন্তু অলরেডি কলেজের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমরা এখন অনেকেই কিন্তু আ এইচএসসি মডেল টেস্টের পাশাপাশি তোমরা অ্যাডমিশনের একটু প্রিপারেশন এগিয়ে রাখতে চাচ্ছ। বা যারা এতদিন কিন্তু হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চেন কেমন হয় বা ভার্সিটি প্রিপারেশন নিয়ে কিন্তু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন হয় এটা নিয়ে খুব বেশি আইডিয়া নেই। তাদের জন্যই কিন্তু উদ্ভাসের এই আয়োজন। তোমাদের জন্যে উদ্ভাসের পক্ষ থেকে ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ সিরিজে আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটা নিয়ে। চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি খুবই সহজ। এটা থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো খুবই ইজি একটা কোয়েশ্চেন আসছে। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি 22-23 আসছে। আমরা কিন্তু এই টাইপের কোয়েশ্চেন বারবারই রিপিট হইতে দেখি। দেখো কি বলছে, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি? মহাকর্ষীয় ধ্রুবক জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা দেখি তো। মহাকর্ষীয় ধ্রুবক জি জিনিসটা এরকম ছিল না, এফ ইন্টু ডি স্কোয়ার বাই এম ওয়ান ইন্টু এম টু। কারণ আমাদের এফ সমান কি ছিল, জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের এককটা কি পাই? এককটা পাই নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। এখন আমরা এই নিউটনকে আমাদের যেই সরল রাশিগুলো আছে তাতে প্রকাশ করব, মৌলিক রাশিতে। নিউটনকে আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো কি আছে, মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। এখন এই যে কেজি ইনভার্স টু আর কেজি মিলে কি হবে, কেজি ইনভার্স ওয়ান। মিটার আর মিটার স্কোয়ার মিলে মিটার কিউব সেকেন্ড ইনভার্স টু। তাহলে কি আসে, মিটারের জন্য আসবে আমাদের এল, তার মানে এল কিউব। কেজির জন্য আসবে এম, তার মানে এম ইনভার্স, আর টি ইনভার্স টু। এইটা হবে মাত্রা সমীকরণ। তোমাদের যাদের এইরকম জটিল মাত্রা মনে রাখতে একটু কষ্ট হয়, তোমরা এইভাবে চাইলে এক্সাম হলে বের করে নিতে পারো। তাহলে দেখি আমরা কোনটা হবে। এম ইনভার্স আছে কোথায়, এম ইনভার্স এল কিউব টি ইনভার্স টু, বি নাম্বারটা কারেক্ট। তারপর চলো সামনে যাই। এখন কি বলছে, এম ভরের একটি বস্তুকে কেটে স্মল এম এবং ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ভরের বস্তুতে রূপান্তরিত করা হলে আমাদের মহাকর্ষ বল যদি সর্বোচ্চ হয় তখন এম বাই এম এর ভ্যালু কত হবে? চলো আমরা এই জিনিসটা একটু করার চেষ্টা করি। যদি স্মল এম এবং ক্যাপিটাল এম হয় তখন এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কি হবে? এফ সমান আমরা লিখতে পারি জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ডি স্কোয়ার। এখানে আমাদের ক্যালকুলাসের একটু ধারণা কাজে লাগাইতে হবে। আমরা কিন্তু জানি কোনো রাশি যদি সর্বোচ্চ হয় তখন তাকে কি আমরা একটা প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয়। তাহলে এখানে আমাদের প্যারামিটারটা কি স্মল এম না? তাহলে আমরা স্মল এম এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব। আমরা লিখব ডিডি এম অফ এফ। তাহলে এখানে কনস্ট্যান্ট কি আছে, জি বাই ডি স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। আর অপারেটরটা কিসের উপর কাজ করবে, এই যে এখানে যেটা আছে ক্যাপিটাল এম স্মল এম মাইনাস স্মল এম স্কোয়ার। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসবে দেখো, জি বাই ডি স্কোয়ার ইন্টু এখানে ডিফারেন্সিয়েট করলে আসবে এম মাইনাস টু এম। আমরা জানি এফ যদি ম্যাক্সিমাম হয় ডেরিভেটিভটার ভ্যালু কি হবে, 0 হবে। এইটা যদি 0 হয় কনস্ট্যান্টের ভ্যালু তো 0 না, তাহলে এইটুকু হবে 0। আমরা লিখতে পারি ডিএফ বাই ডিএম সমান 0। দেয়ারফর ক্যাপিটাল এম মাইনাস টু এম সমান 0, ক্যাপিটাল এম সমান 2m। আমাদের চাইছে ক্যাপিটাল এম বাই স্মল এম। স্মল এমকে আমরা নিচে আনলে আমাদের যেটা অ্যান্সার লাগতো ওইটা চলে আসছে, এই যে অ্যান্সার 2। তার মানে এখানে অ্যান্সার হবে এ নাম্বারটা। খুবই ইজি একটা কোয়েশ্চেন, আর এটা তোমরা শর্টকাটে মনে রাখতে পারো। দুইটা জিনিসকে যদি আমরা একটা টোটাল জিনিসকে আমরা যদি দুই ভাগে ভাগ করতে যাই যেন তাদের গুণফল সর্বোচ্চ হয়, তখন তাদেরকে সমান ভাগে ভাগ করতে হবে। এই জিনিসটা তোমাদের ম্যাথেও কাজে লাগবে। ম্যাথেও তোমরা দেখবা অনেক টাইপের এরকম কোয়েশ্চেন থাকে যে তোমাদের বলবে একটা সংখ্যা আছে 7, 7কে এমন ভাগে ভাগ করো যেন তাদের গুণফল সর্বোচ্চ হয়। তখন আমাদের ইকুয়ালি দুই ভাগে ভাগ করা লাগবে, 3.5 আর 3.5 হবে। আচ্ছা চলো সামনে যাই। তারপর কি বলছে,
দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, তার মানে একটার ভর পূর্বের দ্বিগুণ করছি, অন্যটার ভর 3 গুণ করছি, আর তাদের দূরত্ব কি করছি, দ্বিগুণ করছি। আমাদের ডেটাগুলো সব হাইলাইট করা হয়ে গেছে। একটার ভর দ্বিগুণ, আরেকটার ভর 3 গুণ, দূরত্বটা 3 গুণ। তাহলে আমরা F2/F1 কি লিখতে পারি, M2 ড্যাশ M1 ড্যাশ বাই D ড্যাশ স্কোয়ার বাই M2 M1 বাই D স্কোয়ার। এখন দেখো আমরা M2 ড্যাশ আর M1 ড্যাশ, প্রথমটা কি বলছে, দ্বিগুণ করা হয়েছে, তার মানে M1 আর M1 ড্যাশকে কাইটে 2 লিখব। M2 আর M2 ড্যাশ আরেকটা করছে 3 গুণ, তার মানে এখানে হবে 3 গুণ। ডিস্টেন্স কি করছে, ডিস্টেন্স করা হয়েছে দ্বিগুণ, তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার হওয়ার কারণে কাটাকাটি হয়ে থাকবে 4। তাহলে ফাইনালি কত থাকে, 3 দুগুণে 6, নিচে থাকে 4, কাটাকাটি করলে 3/2। দেখো কি আসছে আমাদের অ্যান্সার, পূর্বের তুলনায় 1.5 গুণ হবে, তার মানে পূর্বের 1.5 গুণ হবে, ডি নাম্বারটা কারেক্ট, বাকিগুলা ভুল। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা সামনেও আরও দেখবো এবং সব সময় কিন্তু আসে, তোমাদের এইচএসসি, তারপর তোমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা তাদেরও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ফেস করা লাগে। তারপর দেখো বলছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বস্তুর ওজন দেয়া আছে 9.81 নিউটন, আর অভিকর্ষ ত্বরণ বলা আছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি এটাকে এসআই ইউনিটে নেই তাহলে জি এর মান কত হবে, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ওজনের ভ্যালু কত দেওয়া, ডাব্লিউ দেওয়া আছে 9.81 নিউটন। আমরা জানি ডাব্লিউ সমান mg, তাহলে আমরা ভর বের করলে কি করব, ডাব্লিউকে জি দিয়ে ভাগ করব, তাহলে ভাগ করলে থাকবে 1 কেজি। দেখছো সহজ একটা ম্যাথ। আমাদের বলছে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর, তো অনেকে যেই কোয়েশ্চেনটা তাড়াহুড়া করে করতে যায়, যেই ভুল করে, পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন চিন্তা করে তারা হচ্ছে জিরো অ্যান্সারটা দাগায় দেয়, এখানে যদি অপশনগুলো না থাকতো জিরো দাগায় দেয়। কিন্তু আমরা জানি কি ভর কি কখনো চেঞ্জ হয়, ভর চেঞ্জ হয় না। যদি আমাদের পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন বলতো তখন আমরা 0 নিউটন দাগাইতাম, এখানে আমাদের দাগাইতে হবে 1 কেজি। ঠিক আছে, তারপর দেখো আমাদের বলছে ভূপৃষ্ঠ হতে r/2 উচ্চতায় এবং একই গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। এখন আমাদের ভূপৃষ্ঠ থেকে একটা সার্টেন হাইটে অভিকর্ষ ত্বরণের মান বের করার সূত্রটা একটু জানা লাগবে, চলো আমরা ওইটা একটু দেখে আসি। আমরা কি জানি, h উচ্চতায় g এর ভ্যালু gh হলে gh/g সমান কি হয়, যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাব তখন স্কোয়ারের সম্পর্ক হবে, তার মানে r/r+h হোল স্কোয়ার। আর যদি আমরা ডি গভীরতায় যাই তখন আমাদের জি ডেপথ বাই জি কি হবে, এখন আমরা যখন গভীরতায় যাব তখন কিন্তু আমাদের স্কোয়ারের সম্পর্ক থাকবে না, তখন একঘাতিক সম্পর্ক, তখন হবে r-d/r, অথবা আমরা 1-d/r, এই সূত্র মনে রাখতে পারি। এই দুইটা সূত্র কিন্তু আমাদের আজকে অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো। দেখো তাহলে এই দুইটা সূত্র আমরা এখন অ্যাপ্লাই করব। আমাদের হাইটের ভ্যালু কি বলছে, হাইটের ভ্যালুও r/2 এবং গভীরতার ভ্যালুও r/2, তাহলে আমরা h সমান লিখতে পারি r/2, তাহলে gh কি হবে, g ইন্টু r/r+h হোল স্কোয়ার। এই সূত্র কিন্তু আমরা অলরেডি একটু আগে রিভিউ করলাম। তাহলে দেখো এটা হবে g ইন্টু r, আর নিচে হচ্ছে r এবং r/2 যোগ করলে কি হবে 3r/2, তার মানে 3r/2 তার স্কোয়ার। এখন আমরা r এবং r কাটাকাটি করলে কি থাকবে, 2টা উপরে চলে যাবে, 2/3 তার স্কোয়ার মানে কত, 4/9, তার মানে 4/9g। এখন আমরা হচ্ছে গভীরতারটা বের করব। আমরা ডেপথ সমান
r/2 লিখলাম। সূত্রটা আমরা কি দেখছিলাম? এই যে দেখো d/r 1 মাইনাস d/r। তাহলে এখানে g ডেপথ কি হবে? g ইন্টু 1 মাইনাস d/r। d/r এর ভ্যালু কত? হাফ। 1 মাইনাস হাফ করলে অ্যান্সার থাকবে হাফ, তার মানে g/2। তাহলে আমাদের কি gh/g ডেপথ এটাই বের করতে বলা হয়েছে, অভিকর্ষ ত্বরণের অনুপাত। তাহলে আমরা g হাইট বাই g ডেপথ কি লিখব? 4/9 g আর নিচে হচ্ছে g/2 মানে হাফ g। তাহলে দেখো কাটাকাটি কি কি যায়, g আর g কাটা, তাহলে এই 2টা উপরে চলে যাবে, কি হবে? 8/9। 8/9, এই যে ডি নাম্বারটা কারেক্ট। এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, দেখো জিএসটি 22-23 আসছিল। তারপর আমরা যদি সামনে যাই, এই কোয়েশ্চেনটা কি বলছে? চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কি লিখতে পারি? জি অফ মুন সমান হচ্ছে জি অফ আর্থ বাই 6। এমসিকিউ করার সময় তোমরা চেষ্টা করবা যেই ডেটাগুলো দেয়া আছে ডেটাগুলোকে আগে এক্সট্র্যাক্ট করার। তারপর দেখো চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তার মানে আর অফ মুন সমান আর অফ আর্থ বাই 4। আমাদের বলছে পৃথিবীর ভর এম এর তুলনায় চাঁদের ভর কত, তার মানে এম অফ মুন সমান কত এটা বের করা লাগবে। আমাদের এই যে অভিকর্ষ ত্বরণের যে সম্পর্কটা দেয়া আছে এইটাকে আমরা ইউজ করব। দেখো আমরা কি লিখতে পারি? আমরা জি সমান কি সূত্র জানি? জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা জি অফ মুন বাই জি অফ আর্থ সমান কি লেখা যায়? ক্যাপিটাল জি এম অফ মুন বাই আর অফ মুন তার স্কোয়ার, ক্যাপিটাল জি এম অফ আর্থ বাই আর অফ আর্থ তার স্কোয়ার। এই দুইটা ইকুয়েশন আমরা লিখলাম। এখন আমরা যদি এই জি আর এই জি কে বাদ দেই তাহলে ফাইনালি কি থাকে? এম অফ মুন বাই এম অফ আর্থ। আমরা ভরগুলাকে আলাদা করলাম আর ব্যাসার্ধগুলাকে যাতে আলাদা করি, পৃথিবীর ব্যাসার্ধটা উপরে চলে যাবে, তাহলে ইন্টু আর অফ আর্থ বাই আর অফ মুন তার স্কোয়ার। তাহলে আমরা জানি আর অফ আর্থ বাই আর অফ মুনের ভ্যালু কত? 4। তাহলে এখানে আমরা 4 বসাবো, আর এইখানে কি বসাবো? এইখানে বসাবো হচ্ছে 1/6। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি, আমরা জিএম বাই জিই কি লিখতে পারি? 1/6 সমান এম এম বাই এম ই ইন্টু এইটার ভ্যালু হবে 4, কারণ আর অফ আর্থ আমরা যদি এখান থেকে লিখি আর অফ আর্থ বাই আর অফ মুন সমান হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 4 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার হবে 16। 16কে নিচে আনলে এম অফ মুন বাই এম অফ আর্থ সমান হবে 1/6 ইন্টু 16। 16কে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6কে 6 আর 3 9, 96। তাহলে m/96 ডি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এর পরেরটা দেখি। এখন দেখো কি বলছে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছরে কতদিন হবে? এইটা আমরা কিভাবে করব? এইটার জন্য আমাদের কেপলারের যেই থার্ড লটা ছিল ওইটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে। কেপলারের থার্ড লটা কি ছিল? আমরা জানি টি স্কোয়ার সমানুপাতিক ছিল আর কিউব। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহ যখন ঘুরে, গ্রহের পর্যায়কালের বর্গ সমানুপাতিক হয় কি? সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি T2 বাই T1 তার স্কোয়ার সমান R2 বাই R1 তার কিউব। সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা লিখছি। আমাদের এই T2 এর ভ্যালু বের করা লাগবে। T1 আমরা জানি কি? 365 দিন। R2 আর R1 এর মধ্যে সম্পর্ক কি বলা আছে?
দূরত্ব অর্ধেক হয়। তার মানে কি? তার মানে R2/R1 হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে R2/R1 হচ্ছে হাফ। আমরা পুরোটাকে যদি রুট করে দেই তাহলে লিখতে পারি T2/T1 সমান R2/R1 টু দি পাওয়ার 3/2। এখন এখানে আমরা হচ্ছে হাফ বসাবো, তার মানে 1/2 টু দি পাওয়ার 3/2। T1টাকে ওই পাশে গুণ নিব, T2 কি হবে 365/2 টু দি পাওয়ার 3/2 ডেজ। এখন আমাদের যেহেতু একবারে ভ্যালু বের করা লাগবে, এটা আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না। ক্যালকুলেটরে যদি করি 365/2 টু দি পাওয়ার 3/2, এটা হবে 129 ডে। 129 ডে বি নাম্বারটা কারেক্ট হবে। তো এক্সামে অ্যাকচুয়ালি আমাদের কিছু কোয়েশ্চেন এরকম দেয়া থাকে যেন তোমরা হচ্ছে এটার পিছনে টাইম নষ্ট করো। যেমন এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া কেউ করতে পারবা না, কিন্তু এটা যখন তোমাদের যদি এক্সামে ক্যালকুলেটর অ্যালাউড না থাকে তখন তোমরা কিন্তু চাইলেও এটা করতে পারবা না, টাইম নষ্ট হবে। তো বেটার হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন যখন তুমি ক্যালকুলেটর অ্যালাউড না, আমাদের নর্মালি চট্টগ্রাম ইউনিভার্সিটি আর কিছু কিছু জায়গায় ক্যালকুলেটর থাকে, বাট বেশিরভাগ জায়গায় যেহেতু থাকে না, এই ধরনের কোয়েশ্চেন দেখা মাত্র আমরা স্কিপ করার চেষ্টা করব। আচ্ছা চলো, এর পরের কোয়েশ্চেনটা কি বলছে? পরেরটা বলা হয়েছে যে পৃথিবীকে ৬৪০০ কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে, মানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে বেসিক্যালি, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 164 অংশ হবে। তার মানে আমাদের কত হাইটে GH/G সমান হবে 1/64। এটা আমাদের বের করা লাগবে। আমরা অলরেডি GH এর যে সূত্রটা দেখছিলাম, আমরা যদি একটু রিভিউ করি ওইটা, এই যে দেখো, আমরা GH এর যে সূত্রটা দেখছিলাম, GH/G সমান কি ছিল? R/R+H তার হোল স্কয়ার। আমরা এই সূত্রটাই এখন অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, আমরা GH/G সমান কি জানি? R/R+H তার হোল স্কয়ার সমান 1/64। আমরা দুই পাশে চাইলে সহজেই রুট করে দিতে পারি। রুট করলে কি হবে? R/R+H সমান 1/8। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 8R সমান হবে R+H। 8R সমান R+H, H সমান কি হবে? 7R। এটাই আমাদের অ্যান্সার। কোয়েশ্চেনে যেহেতু 7R আকারে দেয়া নেই, তার মানে আমাদের R এর সাথে 7 গুণ করে দেখতে হবে। তাহলে H কত? 7 × 6400 কিলোমিটার। আমরা যদি গুণটা করি, দুইটা শূন্য অটোমেটিক বসে যাবে। 4 × 7 = 28, হাতে থাকে 2, 6 × 7 = 42 আর 2 = 44 কিলোমিটার। তার মানে বলা যায় 4.48 × 10⁴। এখানে যেহেতু ওইটা নাই, দেখো এটা আছে 44.8 × 10⁻³ কিলোমিটার। তার মানে বি নাম্বারটা হবে অ্যান্সার। চলো এরপর আমরা সামনে যাই। তারপরের কোয়েশ্চেনটা দেখো, এটা করার জন্য আমাদের অন্য একটা চ্যাপ্টারের একটু ধারণা লাগবে। তো আগে আমরা কোয়েশ্চেনটা রিড করি, এরপর দেখব। বলছে পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% কমানো হয় কিন্তু ভর থাকে সমান, তখন অভিকর্ষ ত্বরণ জি এর মান কিরকম চেঞ্জ হবে? আচ্ছা, আমরা জি এর সূত্রটা কি জানি? জি সমান Gm/r²। তাহলে আর এর সাথে জি এর সম্পর্ক কেমন? স্কোয়ারের। দেখো, আর যদি কমে তার মানে আমাদের হরটা কমতেছে, আর যদি কমে জি এর মান অফকোর্স বাড়বে। আমরা এইটুকু লিখতে পারি, যেহেতু আর কমতেছে এবং ভর স্থির আছে, তার মানে জি এর মান অফকোর্স বাড়বে। তার মানে আমাদের কমবে যে দুইটা অপশন আছে ওই দুইটা অটোমেটিক বাদ, বি এবং ডি বাদ। অ্যান্সার হবে এ অথবা সি এর মধ্যে। কোনটা হবে এটা আমরা দেখব।
এখন দেখো আমাদের জি এর সাথে কোন দুইটা চলক জিনিস আছে যুক্ত দেখো তো। ক্যাপিটাল জিটা তো হচ্ছে আমাদের ধ্রুবক, জি এর মানটা গ্রহের ভর আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে, এই দুইটা চলকের উপর ডিপেন্ড করতেছে। আমরা পরিমাপের ত্রুটির যে সূত্রটা জানি, ত্রুটির সূত্রটা হচ্ছে জি এর জন্য আপেক্ষিক ত্রুটি হবে কি, এম কোন মাত্রাতে আছে, এম এর মাত্রা এই সমীকরণে 1, তার মানে 1 ইন্টু এম এর জন্য আপেক্ষিক ত্রুটি প্লাস আর কোন মাত্রাতে আছে, -2 মাত্রাতে আছে, তার মানে আমরা কি করব, -2 এর মডুলাস মানটা নিব। এখানেও আমরা 1 এর মডুলাস মান 1 ওইটাই নিছি, -2 ইন্টু আর এর জন্য আপেক্ষিক ত্রুটি। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর সূত্র। তার মানে আমরা এইখান থেকে আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, বলতো আমাদের ধরো এই একটা রাশি আছে, এ হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ইন্টু বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, ই টু দি পাওয়ার ই, এইরকম সে একটা রাশি আছে। এখন এ এর জন্য আপেক্ষিক ত্রুটির সমীকরণটা কি হবে, বি এর মডিউলাস মান ইন্টু বি এর জন্য আপেক্ষিক ত্রুটি প্লাস সি এর মডিউলাস মান ইন্টু সি এর জন্য আপেক্ষিক ত্রুটি প্লাস ডি এর মডিউলাস মান ইন্টু ডি এর জন্য আপেক্ষিক ত্রুটি প্লাস ই এর মডিউলাস মান ইন্টু ই এর জন্য আপেক্ষিক ত্রুটি। কে যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের এখানে কোনো প্রভাব নাই। তাহলে আশা করি এই ইকুয়েশনটা লেখা তোমরা বুঝতে পারছো। এখন এই ধরনের ম্যাথ সলভ করা কিন্তু খুবই ইজি। দেখো আমাদের জি এর জন্য আপেক্ষিক ত্রুটি কত হবে বা জি এর চেঞ্জটা কত হবে, এম এর যেহেতু কোনো চেঞ্জ নাই তার মানে এই জিনিসটা হয়ে যাবে 0। এখানে কি হবে 2 ইন্টু আর এর চেঞ্জ, আর এর চেঞ্জ কত 1%, তার মানে জি এর চেঞ্জটা হবে 2%। আর আমরা জানি 2% কমবে এটা হবে না শুরুতেই, কারণ আর কমলে জি বাড়বে, তার মানে 2% বৃদ্ধি পাবে। সি নাম্বারটা কারেক্ট। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা শুধু এই চ্যাপ্টারে না, অন্যান্য অনেক চ্যাপ্টারেই ফেস করবা। আশা করি ওগুলা তোমরা সলভ করতে পারবা এরকম পরিমাপের ত্রুটির ধারণা ইউজ করে। ঠিক আছে, চলো এরপর কি বলছে, অভিকর্ষ ত্বরণ বনাম ভূপৃষ্ঠ হতে গভীরতা এইচ এর গ্রাফ কেমন হবে। আমরা গ্রাফের সূত্রটা কি জানি, বা গভীরতায় জি এর সূত্রটা কি জানি, আমরা যদি গভীরতা ডি দিয়ে লিখি, জি ডি বাই জি সমান 1 মাইনাস ডি বাই আর। এখানে যেহেতু গভীরতাকেও এইচ দিয়ে লিখছে আমরা এইচ লিখব, তাহলে জি এইচ সমান কি, জি কে যদি ওই পাশে গুণ দেই জি ইন্টু জি মাইনাস জি ইন্টু এইচ বাই আর। তাহলে দেখো তো গ্রাফটা কেমন হচ্ছে। এই জিনিসটা এইটা হচ্ছে আমাদের ওয়াই, এইটা হচ্ছে সি, এইখানে হচ্ছে ঢাল এম, আরটাও হচ্ছে ঢালের মধ্যে পড়বে, এইচটা হচ্ছে কি এক্স। আমরা যদি এরকমভাবে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে সাজায় লিখি তখন জি এইচ সমান হবে, অন্য একটা কালি দিয়ে লিখি, জি এইচ সমান হবে মাইনাস জি বাই আর ইন্টু এইচ প্লাস জি। তাহলে ঢালটা নেগেটিভ আর কি ওয়াই অক্ষের উপর থেকে শুরু হয়ে নিচের দিকে নামবে। দেখো তো কোনটা এরকম আছে, এটা তো বক্ররেখা শুরুতেই বাদ, এইটাও বাদ, এইটার ঢাল পজিটিভ আছে, এইটার ঢাল নেগেটিভ এবং ওয়াই অক্ষের শুরু থেকে নামতেছে, তাহলে ডি নাম্বারটা কারেক্ট। এই ধরনের গ্রাফ প্লটিং কিন্তু তোমাদের পারতে হবে, কারণ এই গ্রাফ কিন্তু প্রায় প্রত্যেক বছরই বিভিন্ন এক্সামে আসে। তারপর দেখো কি বলছে, এ ও বি গ্রহদ্বয়ের ভর হচ্ছে এম এবং 2m, ভর বলা আছে। ব্যাসার্ধ কি বলছে আর এবং 2r, তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত খুবই ইজি। আমরা কি লিখব, জি এ বাই জিবি সমান হচ্ছে এম এ বাই আর এ তার স্কোয়ার বাই এম বি বাই আর বি তার স্কোয়ার। এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি, এম এ বাই এম বি ইন্টু আর বিটা নিচে আছে ওইটা উপরে চলে যাবে, তার মানে আর বি বাই আর এ পুরোটার স্কোয়ার। এখন দেখো আমাদের যেই ডেটা দেওয়া আছে ওগুলা বসাবো। এম এ কত
এ এর জন্য হচ্ছে m, b এর জন্য 2m, তাহলে আমরা বসাবো m এখানে 2m। আর a কত? a এর জন্য r দেয়া আছে r, আর b এর জন্য r দেয়া আছে 2r, তাহলে উপরে হবে 2r, নিচে হবে r। এই জিনিসটা একটু খেয়াল করে বসাইলেই কিন্তু ম্যাথটা সঠিক হয়। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট যেই ভুলটা করো, rb বাই ra বসাইতে যে ভুলে r কে উপরে দিয়ে দাও, খেয়াল করো না যে rb হচ্ছে 2r। এটা একটু এক্সাম হলে খেয়াল রাখা লাগবে। এখন আমাদের mm কাটা, r কাটা, ফাইনালি কি থাকে? হাফ ইন্টু 2 স্কোয়ার মানে 4, তার মানে 2:1, সি নাম্বারটা কারেক্ট। তারপর দেখো কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি। এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন। আমরা জানি জি এর মান কোথায় বেশি হয়। একটু যদি আমরা চিত্র থেকেই বোঝার চেষ্টা করি, এটা মনে করো আমাদের পৃথিবী। পৃথিবী যেহেতু ঘুরে, মনে করো পৃথিবী এই অক্ষের সাপেক্ষে ঘুরে। এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরে, পৃথিবীর এই দিকের সকল পয়েন্টেই কি বাইরের দিকে একটা ফোর্স, কেন্দ্রবিমুখী ফোর্স পায় না? কেন্দ্রবিমুখী ফোর্স পাওয়ার কারণে কি হয়? জিটা কমে যায়। কিন্তু এইখানে যখন যায়, এইখানের উপরে কিন্তু কোনো কেন্দ্রবিমুখী ফোর্স নাই। তাই আমরা বলি মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি হয়, কারণ কেন্দ্রবিমুখী কোনো বল না থাকায় জি এর মান কমে না। তাহলে মেরু অঞ্চলে অক্ষাংশ কত? 90 ডিগ্রি, কারণ এইখানে হয় 0 ডিগ্রি অক্ষাংশ, ঘুরে ঘুরে এইখানে 90 ডিগ্রি। তাহলে জি এর মান সর্বাপেক্ষা বেশি 90 ডিগ্রি অক্ষাংশে। আশা করি এটা তোমরা পারবা। তারপর দেখো পৃথিবীর ভর ও ব্যাসার্ধে যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ আর বলছে 4 গুণ। তাহলে কি কি ডেটা দেয়া আছে? আমাদের বলছে এম অফ আর্থ বাই এম অফ মুন সমান 81। আরেকটা কি? আর অফ আর্থ বাই আর অফ মুন সমান 4। বলছে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 648 নিউটন। লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? আমাদের কি বের করা লাগবে? চাঁদে অভিকর্ষ ত্বরণ বের করব, অভিকর্ষ ত্বরণ বের করে চাঁদে লোকটার ওজন বের করব। ওজন বের করলে তারপর কি হবে, কি পরিমাণ হারাবে এটা ইজিলি বের করতে পারবো। আচ্ছা আসো, এখন আমরা চাঁদে যদি অভিকর্ষ ত্বরণ বের করতে চাই, এটা হচ্ছে পৃথিবীর মনে করো জিই, তার মানে এম অফ মুন বাই আর অফ মুন তার স্কোয়ার, এম অফ আর্থ বাই আর অফ আর্থ তার স্কোয়ার। আমরা লিখতে পারি এম অফ মুন বাই এম অফ আর্থ ইন্টু আর অফ আর্থ বাই আর অফ মুন তার স্কোয়ার। এম অফ মুন বাই এম অফ আর্থ কত হবে? 1/81, তার মানে আমরা এটাকে লিখব 1/81। 1/81 ইন্টু আর অফ আর্থ বাই আর অফ মুনের ভ্যালু কত? 4। 4 এর স্কোয়ার হইলে 16, তার মানে 16/81। এটা হচ্ছে কি জিএম বাই জিইর ভ্যালু। এখন আমরা হচ্ছে চাঁদে লোকটার ওজন বের করতে চাচ্ছি। আমরা উপরে নিচে যদি লোকের ভর গুণ দেই, কারণ আমরা জানি চাঁদে ভর আর পৃথিবীতে ভর সেম, তাহলেও কিন্তু অনুপাতটা সেমই থাকবে। তাহলে এটা কি তার ওজনের অনুপাত হইল না? তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ অফ মুন বাই ডাব্লিউ অফ আর্থ সমান 16/81। তাহলে ডাব্লিউ অফ মুন কত হবে? 16/81 ইন্টু 648। 648। এখন 81 এটার মধ্যে কত দিয়ে ভাগ যাবে এটা কিন্তু সহজেই বোঝা যায়। দেখো 80কে যদি আমরা 8 দিয়ে গুণ দেই তখন 640 হয়। 81 থাকায় তুমি এটাকে 8 দিয়ে গুণ করলে কত হবে? 648। খুবই ইজি। তোমরা যদি এক্সাম হলে একটু চোখ কান খোলা রাখো তাহলে এগুলা খুব বেশি টাইম লাগার কথা না। তাহলে এটা 8 হবে। 16কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 6 8 48 এর 8, হাতে থাকে 4, 8 একে 8, 9 10 11 12, 128 নিউটন। তাহলে কি পরিমাণ ওজন হারাবে? 648 থেকে 128 যদি মাইনাস করি, 28 মাইনাস করলে থাকবে 620, আর 100 মাইনাস করলে থাকবে 520, তার মানে
520 বি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, চলো আমরা সামনে যাই। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কোনটি? আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সমীকরণটা কি জানি? সমীকরণটা ছিল E সমান gm/r²। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল দেখো তো, gm বাই ব্যাসার্ধের স্কোয়ার। এইটা আলটিমেটলি আমরা অভিকর্ষ ত্বরণে ইউজ করছি না? দেখো অভিকর্ষ ত্বরণে আমরা এই সূত্রগুলা ইউজ করছি। তাহলে ই এর একক আর অভিকর্ষ ত্বরণের একক সেম হবে না? তাহলে আমরা লিখতে পারি ই এর একক সমান হচ্ছে জি এর একক। জি এর একক কি? জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটারের জন্য এল, টাইমের জন্য টি, টি ইনভার্স 2। এটা হচ্ছে মাত্রা। এল টি ইনভার্স 2 বি নাম্বারটা কারেক্ট। তারপর দেখো, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় বিভব যদি ভি হয়, পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? আমরা বিভবের সমীকরণটা কি জানি? ভি সমান হচ্ছে মাইনাস জি এম বাই স্মল আর। এখন আর ব্যাসার্ধে পৃথিবীর পৃষ্ঠে যদি বিভব ভি হয়, তাহলে আমরা ভি সমান কি লিখতে পারি? মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি আর উচ্চতায় যাই, তখন আমাদের ইকুয়েশনটা কি হবে? জিএম বাই আর প্লাস এইচ, যেখানে এইচ হচ্ছে কি? এই যে উচ্চতা, এটা হচ্ছে এইচ। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে আর, আমরা যদি এটা এখানে বসাই মাইনাস জিএম বাই 2r, তাহলে মাইনাস জিএম বাই আর এর ভ্যালু কত? ভি। আর নিচে আছে 2, আমরা এটাকে ভি বাই 2 লিখতে পারি। অ্যান্সার হবে বি নাম্বারটা। চলো সামনে যাই। এরপর আমাদের মুক্তিবেগ নিয়ে কোয়েশ্চেন বলছে। একটা গ্রহের ব্যাস 5000 কিলোমিটার, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। মুক্তিবেগের সূত্রটা কি ছিল? মুক্তিবেগের সূত্র ছিল √2gm/r। আমাদের যেহেতু এই ধরনের এম এর ভ্যালু বলা নেই, আমরা কি করব? √2gr এই সমীকরণটা ইউজ করব। এটা আমরা ওই যে আমাদের যেই ডেটা দেয়া আছে, ব্যাস 5000 কিলোমিটার, তার মানে 2r এর ভ্যালু হচ্ছে 5000, আর এর ভ্যালু হচ্ছে 2500। তাহলে মুক্তিবেগ আমরা বের করি। মুক্তিবেগ ভিই কি হবে? √2 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 5000 কিলোমিটার, তার মানে 5 ইন্টু 10⁶ মিটার, তার সাথে কি জি গুণ, তার মানে 5, তার মানে কি হবে? √25 ইন্টু 10⁶। √25 এইটার মান কত? আমরা এটাকে ভাগ ভাগ করে লিখতে পারি √25 ইন্টু √10⁶। √25 এর ভ্যালু কত? 5। আর √10⁶ এর ভ্যালু কত? 10³ মিটার পার সেকেন্ড। তার মানে এটাকে আমরা কিলোমিটার পার সেকেন্ডে নিলে 5 কিলোমিটার পার সেকেন্ড। আশা করি এই ম্যাথটা বুঝতে পারতেছো। অনেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দেখলে শুরুতেই ঘাবড়ায় যাও যে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, বাট একটু অ্যাপ্রোচ নিলেই দেখো ইজিলি কিন্তু ম্যাথটা সলভ করা গেছে। আচ্ছা, এরপর দেখো, একটা গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধও পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। আমাদের বলছে জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের দেখো মুক্তিবেগের সম্পর্ক দেয়া আছে আর হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক দেয়া আছে। আমাদের কি করা লাগবে? জি এর মান বের করা লাগবে। তাহলে আমরা ভি প্ল্যানেট বাই ভি আর্থ। ভি প্ল্যানেট কি? ওই প্ল্যানেটের মুক্তিবেগ, ভি আর্থ হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। এটাকে কি লিখতে পারি? √2g প্ল্যানেট ইন্টু আর প্ল্যানেট, আর এটা হচ্ছে
টু জি আর্থ ইন্টু আর আর্থ। আমাদের হিসাবের সুবিধার্থে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করার আগে কি করব, এই জিনিসটা কাটাকাটি করব। ভি প্ল্যানেট বাই ভি আর্থ কত? দেখো আমাদের বলছে মুক্তিবেগের অর্ধেক, তার মানে এইটুকুর ভ্যালু হবে হাফ। আমরা যদি পুরাটাকে স্কোয়ার করি 1/4 সমান 2 ইন্টু জি প্ল্যানেট ইন্টু আর প্ল্যানেট বাই 2 ইন্টু জি আর্থ ইন্টু আর আর্থ। খুব সহজে 2 আর 2 কাটা। আর প্ল্যানেট বাই আর আর্থ, দেখো ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এইটা কাটলে কি হবে, এখানে আসবে 2। তাহলে আমাদের ফাইনালি জি প্ল্যানেট সমান কি হবে, আমরা এই 2 আর জিই কে এই পাশে নিয়ে আসবো, তাহলে জি প্ল্যানেট হবে 2 ইন্টু জি আর্থ, নিচে হচ্ছে 4, 2 দিয়ে 4 কে কাটলে 2, তার মানে জি আর্থ বাই 2। জি আর্থের ভ্যালু হচ্ছে 9.8, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই নাম্বারটা কারেক্ট। এই ম্যাথটাও কিন্তু খুব বেশি ডিফিকাল্ট ছিল না। তারপর দেখো কোনো বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের সাথে কিভাবে সম্পর্ক। আমরা মুক্তিবেগের ইকুয়েশনটা অলরেডি কি দেখছি, মুক্তিবেগ সমান হয় হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন যেটা √2gm/r। এখানে দেখো 2টা কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এম কি, এম হচ্ছে গ্রহের ভর, গ্রহের ভর, আর আর কি, গ্রহের ব্যাসার্ধ। তাহলে মুক্তিবেগটা শুধুমাত্র কি গ্রহের ভর আর গ্রহের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, কোনো বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। তার মানে ভরের উপর নির্ভরশীল নয়, ওইটা হবে। এখানে যেহেতু কোনোটাই নাই, কোনোটিই নয়। তারপর দেখো এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে, এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। বলছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় মানে পর্যায় কাল কিসের সমানুপাতিক। আমাদের কোয়েশ্চেনটা চাইছে মেইনলি, কোয়েশ্চেনটা একটু বড় লাগতে পারে, আমি তোমাদের জন্য ইজি করে দিই। পর্যায়কাল সমানুপাতিক কোনটি, কোনটির সাথে পর্যায়কাল সমানুপাতিক, এটা আমাদের বের করতে বলছে। কারণ আমরা জানি কি একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়টা হচ্ছে পর্যায়কাল। আমরা আমাদের উপগ্রহের আবর্তনের জন্য যে ইকুয়েশনটা জানি, ওই ইকুয়েশনটা একটু মনে করি। ইকুয়েশনটা ছিল gmt² সমান 4π² r³। এখানে আর কি, আর হচ্ছে গ্রহের কেন্দ্র থেকে উপগ্রহ পর্যন্ত দূরত্ব। আমাদের যেহেতু বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ বলছে ক্যাপিটাল আর, আমরা এটাকে স্মল আর না লিখে সরাসরি ক্যাপিটাল r³ লিখতে পারি। এখানে দেখো তো জি কনস্ট্যান্ট, 4π² কনস্ট্যান্ট, তাহলে আমরা t² কি বলতে পারি, 4π²/gm ইন্টু r³। এই পুরোটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট, কারণ একটা গ্রহের ক্ষেত্রে তার ভরও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে টি কিসের সাথে, আমরা টি সমান লিখতে পারি, যদি পুরোটাকে রুট করে দিই, তার মানে 2π/√gm ইন্টু r⁻³ দেখো এই পুরোটা জিনিস কনস্ট্যান্ট, টি কিসের সাথে সমানুপাতিক, r⁻³ এর সাথে সমানুপাতিক, তার মানে সি নাম্বারটা কারেক্ট। আমরা আরো সহজে করতে পারতাম, কেপলারের তৃতীয় সূত্র ছিল t² সমানুপাতিক r³, দুই পাশে যদি আমরা রুট করে দেই, t সমানুপাতিক r⁻³। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সহজে এক্সাম হলে তোমরা করার জন্য, আর এইটা হচ্ছে আমরা ডিটেইলসটা দেখলাম। চলো এরপর কি বলছে, দুটি সমান ভরের দুটি উপগ্রহের ব্যাসার্ধ যদি r এবং 4r হয়, তখন গ্রহ দুটির পর্যায়কালের অনুপাত কত হবে। অলরেডি আমরা এই ইকুয়েশনটা একটু আগেই দেখছি,
আমরা বলতে পারি T1 বাই T2। আচ্ছা, T2 উপরে দেই, T2 বাই T1 তার হোল স্কোয়ার সমান কি হয়, R2 বাই R1 তার হোল কিউব। আমরা পুরোটাকে রুট করলে T2 বাই T1 কি হবে, R2 বাই R1 টু দি পাওয়ার 3/2। এখন দেখো R2 আর R1 কত বলা, R, আর R2 বলা 4R। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4R বাই R টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো তো R এবং R যায় কাটাকাটি, ফাইনালি থাকে 4 টু দি পাওয়ার 3/2। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, 4 টু দি পাওয়ার হাফ তার পাওয়ার 3। 4 টু দি পাওয়ার হাফ মানে কি, √4, √4 মানে কত, 2, তার মানে এখানে হবে 2 কিউব, যার ভ্যালু 8। তার মানে এখানে অ্যান্সার আসবে পর্যায়কালের অনুপাত, পর্যায়কালের অনুপাত T2 বাই T1 আমাদের বের করা লাগবে T1 বাই T2। তার মানে T1 বাই T2 হবে 1/8। 1/8 আসলে বি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ঘুরে, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা। তার মানে এইচ এর মান কি বলা আছে, এইচ সমান বলা আছে 2R। আমাদের বলছে ওই উচ্চতায় এর গতিবেগ কত হবে। আমরা উপগ্রহের বেগের যে ইকুয়েশন ওইটা কি জানি, √G m/r+h, এটা ছিল উপগ্রহের বেগের ইকুয়েশন। আমরা এইচ এর মানটা কত জানি, 2R। তার মানে এখানে আমরা লিখতে পারি √Gm/r+2R। তার মানে √Gm/r ইন্টু 1/3। এখন √Gm/r কে আমরা হচ্ছে, দেখো কোয়েশ্চেনে সব স্মল জি আকারে দেয়া আছে। আমরা যদি একটু চালাকি করে এখানে একটা নিচে আর গুণ দেই, একটা উপরে আর গুণ দেই, তাহলে কিন্তু হয়ে গেল। এখন দেখো Gm/r², এইটুকুর ভ্যালু হচ্ছে স্মল জি, তার মানে স্মল জি 1/3R, তারপরে √GR/3, GR/3 সি নাম্বারে আছে, সি নাম্বারটা কারেক্ট। তারপর দেখো একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। তার মানে আমাদের 7000 কিলোমিটার, এটা কি দেয়া, এটা হচ্ছে R+H এর মান দেয়া। উপগ্রহটির পর্যায়কাল বলছে 2 ঘন্টা। আমাদের বলছে কেন্দ্রমুখী ত্বরণ কত। কেন্দ্রমুখী ত্বরণ বের করার সূত্র আমরা কি জানি, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে v²/r। আমরা যদি আরেকটু সহজ করে লিখি, v কে আমরা লিখতে পারি ω/r, তার মানে ω²r²/r, মানে ω²r। r এর মান দেয়া আছে আমাদের এইটা, ওমেগার ভ্যালু কিভাবে বের করব, এই যে 2 ঘন্টা পর্যায়কাল দেয়া আছে না, আমরা জানি ওমেগা সমান হয় 2π/t তার স্কয়ার ইন্টু r। তার মানে স্কয়ার করলে হবে 4π² ইন্টু টি কত, 2 ঘন্টা, তার মানে 2 ইন্টু 3600, 2 ইন্টু 3600 তার স্কয়ার। আর এর মান কত, 7000 কিলোমিটার, তার মানে 7 ইন্টু 10⁶ মিটার। এখন আমরা যদি একটু সহজ করি, এই 2 কে আমরা স্কয়ার করে বাইরে আনলে হবে 4, আর এইটাকে লিখতে পারি 3.6 ইন্টু 10⁻³ তার স্কয়ার। তার মানে আসবে কি, উপরে আসবে 4π², নিচে আসবে 4 ইন্টু 3.6 এর স্কয়ার ইন্টু 10⁻³ এর স্কয়ার হবে 10⁶ ইন্টু
7 × 10⁶, 10⁶, 10⁶ কাটা, 4 4 কাটা, ফাইনালি আমাদের থাকবে 7π² আর নিচে থাকবে 3.6 স্কোয়ার। তোমাদের একটু নিশ্চিন্ত করার জন্য বলে রাখি, ঢাকা ভার্সিটি 2016-17 সেশনে তখন কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড ছিল মোস্ট প্রবাবলি। তো এইটা এখন তোমাদের কিন্তু বের করা একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট তখন যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড ছিল আমরা এটা ক্যালকুলেটর দিয়েই সলভ করব। 7 × π²/3.6 তার স্কোয়ার, অ্যান্সার আসছে 5.33। তাহলে আমরা এটাকে লিখি 5.33 m/s²। দেখি কোনটা মিলছে, সি নাম্বারটা মিলছে। এই কোয়েশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড ছিল, একটু ধরতে টাফ হওয়ার কথা, কারণ এখানে আমাদের মহাকর্ষ চ্যাপ্টারের সাথে নিউটনিয়ান মেকানিক্সের একটা মিক্স আপ আসছিল। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা সামনে যাই। পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটা দিবসের ব্যাপ্তি কি হইতো? দিন কি আরো বেশি 24 ঘন্টার চেয়ে বেশি সময় লাগতো নাকি আরো কম লাগতো? এটা আমাদের ভাবতে একটু এটা আমাদের একটু মানে বাস্তব জীবনের সাথে রিলেট করতে অনেক বেশি ডিফিকাল্ট লাগে, বাট একটু চিন্তা করো। আমাদের এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী কি করে? পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরে। পৃথিবীর চারদিকে কি আছে? পৃথিবী তো শুধু এই বস্তুটাই না, পৃথিবী কি শুধু নিজেই ঘুরে? তার সাথে যেই পরিমাণ বায়ুমণ্ডল আছে, ধরো এখানে কিছু পরিমাণ বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে নিয়েই ঘুরে। এখন চিন্তা করো তো, পৃথিবী যখন ঘুরতেছে বায়ুমণ্ডলকে নিয়ে ঘুরতেছে, বায়ুমণ্ডল যদি না থাকতো তখন কি হইতো? এই যে ঘুরতেছে, ঘোরার জন্য ভর কমে যাইতো না? তাহলে বায়ুমণ্ডল না থাকলে আমরা বলতে পারি ভর কমতো। ভর যদি কমতো তখন জড়তার ভ্রামক কমতো, কারণ আমরা জানি কি জড়তার ভ্রামক হচ্ছে mr²। ভর কমলে জড়তার ভ্রামক কমতো। আর আমাদের কোন একটা গ্রহের আবর্তনের জন্য আমরা কি জানি? এখানে যেহেতু এক্সটার্নাল কোনো টর্ক ক্রিয়া করতেছে না, তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে I1 ω1 সমান I2 ω2। তাহলে ω2 কি হইতো? ω1 আর ω2 কে আমরা চেঞ্জ করে বরং টাইম পিরিয়ড দিয়ে লিখি। তাহলে ω1 কি হবে? 2π/T1, এটা হবে 2π/T2। 2π কাটলে I1/T1 সমান I2/T2। T2টাকে ওই পাশে আনলে T2 সমান হইতো কি T1 × I2/I1। এখন চিন্তা করো তো, আমরা দেখছি I2-র ভ্যালু অলরেডি I1 থেকে কমে গেছে। I2-র ভ্যালু যদি I1 থেকে কম হয় তাহলে T2-র ভ্যালু T1-এর থেকে কম হবে। T2 যদি T1-এর থেকে কম হয় তাহলে দিনের ব্যাপ্তি কমবে, তাহলে দিনের ব্যাপ্তি হ্রাস পাবে। চলো আমরা এর পরের কোশ্চেনটা দেখি। মহাকর্ষ ক্ষেত্রের বাইরে মহাকর্ষীয় বিভব কি হয়? আমরা জানি মহাকর্ষ ক্ষেত্রের বাইরে বলতে কি, একটা ভরের ক্ষেত্রে আমরা জানি অসীম পর্যন্ত তার ক্ষেত্র বিরাজ করে। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে বলতে যেই জিনিসটা বোঝাইছে সেটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে অসীম। অসীমে আমরা জানি অসীমে একটা বস্তুর মহাকর্ষীয় বিভব কত হয়? 0 ভোল্ট হয়। আর অসীম থেকে আমরা যতই ক্ষেত্রর মধ্যে আনতে থাকি তত কি হয়? নেগেটিভ ভ্যালু হয় না? নেগেটিভ হওয়া মানে কি? মহাকর্ষ ক্ষেত্র বিভবের মান কমতেছে। তার মানে অসীমেই ভ্যালুটা কি থাকে? ম্যাক্সিমাম থাকে। তাহলে সর্বোচ্চটাও কারেক্ট, শূন্যটাও কারেক্ট, এ আর বি দুইটাই কারেক্ট। ঋণাত্মক হবে না, কারণ আমরা জানি মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে হয় ঋণাত্মক। ঠিক আছে, চলো এরপর কি বলছে? দুইটি একই রকম বস্তুর মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল F
যদি প্রতিটি বস্তুর ভর দ্বিগুণ করা হয়, তার মানে প্রত্যেকটার ভর কি করছি আমরা দ্বিগুণ করছি। শুরুতে ভর ছিল m এবং m, দ্বিতীয়তে ভর হয়েছে 2m এবং 2m, মধ্যকার দূরত্বও দ্বিগুণ। শুরুতে ছিল d, তারপর হয়েছে 2d। এখন আমরা f2 এর মান বের করব। f2/f1 কি হবে? f2/f1 হবে f2 এর ক্ষেত্রে g, ভর কি 2m, 2m, আর ডিস্টেন্স হচ্ছে 2d, তার মানে 2d তার স্কোয়ার, আর নিচে কি g m/d স্কোয়ার। দেখো এটা কিন্তু চোখে দেখেই বোঝার কথা, আমাদের g কাটা, m কাটা, এখানে 2 স্কোয়ার হয়ে কি 4 হবে না? নিচে d স্কোয়ার আর এই d স্কোয়ার কাটা, উপরে আছে 2 × 2 আর নিচে আছে হচ্ছে 4, তার মানে কি থাকবে 2 × 2, নিচে 2 স্কোয়ার, তার মানে 1। তার মানে আমরা বলতে পারি f2 সমান হবে f1, f1 এর মান বলা আছে f, তার মানে f2 এর ভ্যালু হবে f, সি নাম্বারটা। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দেখতে ইজি মনে হইলেও এক্সাম হলে আমরা যখন তাড়াতাড়ি অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করি আমাদের ভুল হওয়ার চান্স থাকে, তাই আমরা এগুলা একটু প্র্যাকটিস করব। তারপর 1 কেজি ভরের কোনো বস্তুর ভূপৃষ্ঠে মুক্তিবেগ যদি 11.2 কিলোমিটার/সেকেন্ড হয়, 2 কেজি ভরের জন্য মুক্তিবেগ কত হবে? আমরা অলরেডি কিন্তু এর আগে কিছু কোয়েশ্চেন দেখে আসছি যেখানে বলছিল মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে 1 কেজির জন্য মুক্তিবেগ যেটা, 2 কেজির জন্যও মুক্তিবেগ সেম 11.2। বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ কোনটির উপর নির্ভর করে? তার মানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ কোনটির উপর নির্ভর করে? আমরা একটু গ্যালিলিওর সূত্রগুলা রিভিউ করে আসি। গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যেই 3টা সূত্র ছিল, গ্যালিলিওর সূত্র, ফার্স্ট ওয়ান কি ছিল? ফার্স্ট ওয়ান ছিল যে সমান সময়ে আমি যদি সেম হাইট থেকে দুইটা বস্তুকে ছেড়ে দিই, এরা কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান সময়ে সমান দূরত্ব। সেকেন্ড ওয়ান কি ছিল? এটা অন্য একটা কালি দিয়ে লিখি। সেকেন্ডটা ছিল স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ যে কোনো সময়ে টাইমের সমানুপাতিক, তার মানে v সমানুপাতিক ছিল t। তৃতীয়টা কি ছিল? তৃতীয়টা ছিল স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত উচ্চতা তার সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে h সমানুপাতিক t স্কোয়ার। এখানে দেখো যেহেতু সময়ের সাথে বেগ সরাসরি সমানুপাতিক, সেকেন্ড আর থার্ড ল মিলাই আমরা লিখতে পারি, যেহেতু সময়ের সাথে বেগ সরাসরি সমানুপাতিক আর উচ্চতা হচ্ছে সময়ের বর্গের সাথে সমানুপাতিক, তাহলে আমরা অবশ্যই বলতে পারি উচ্চতা বেগের বর্গের সাথেও সমানুপাতিক। এইখান থেকে কারণ কি আমরা যেই সূত্রটা জানি v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2gh, u যদি 0 হয়ে যায় তাহলে h কি হবে? কারণ আমাদের গ্যালিলিওর সূত্রে কি ছিল? স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাহলে u স্কোয়ার হচ্ছে 0, h হচ্ছে কি 1/2g ইন্টু v স্কোয়ার, তার মানে h সমানুপাতিক v স্কোয়ার। এই হচ্ছে আমাদের গ্যালিলিওর ওভারঅল সূত্রগুলা। এখন দেখো আমাদের বেগ কোনটির উপর নির্ভর করে? সময়, অবশ্যই সময়ের উপর নির্ভর করবে। এ ও বি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করবে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি v সমানুপাতিক t, তার মানে একটা কনস্ট্যান্ট আসবে v সমান kt। আমরা পড়ন্ত বস্তুর সূত্রটা কি জানতাম? v সমান u প্লাস gt না? যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু স্থির অবস্থা থেকে
তাহলে ইউ হচ্ছে 0, এটা জি ইন্টু টি। তার মানে কনস্ট্যান্টটার ভ্যালু কি? এই কনস্ট্যান্টটাই হচ্ছে এই জি। এরা হচ্ছে সেম জিনিস। তাহলে আমাদের যেই বেগ, এটা সময়ের উপরও নির্ভর করবে, অভিকর্ষ ত্বরণের উপরও নির্ভর করবে, তার মানে সি নাম্বারটা হবে কারেক্ট। আচ্ছা, এরপর দেখো, দূরত্ব বনাম সময় স্কয়ার লেখচিত্র কিরকম হয়? আমরা অলরেডি দূরত্বের সাথে সময় স্কয়ারের সম্পর্ক কি দেখছি? সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি h সমান কনস্ট্যান্ট ইন্টু টি স্কোয়ার। এটা কি রকমের গ্রাফ হয়? এইটা হচ্ছে y, এটা হচ্ছে m, এটা হচ্ছে x। কারণ x এ কিন্তু সময়ের স্কয়ার বলছে। y সমান mx কি? মূল বিন্দুগামী সরলরেখা। এখানে যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা বলে নাই, তার মানে সরলরেখা। আচ্ছা, সূর্যের সাপেক্ষে কোন গ্রহের কৌণিক ভরবেগ? আমরা কেপলারের সেকেন্ড ল থেকে কি দেখছিলাম? কেপলারস সেকেন্ড ল, এটা কি ছিল? এটা ছিল ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র। একটু যদি আমরা এটার ইয়াটা দেখি, এটা মনে করো আমার একটা গ্রহের কক্ষপথ। এইখানে হচ্ছে একটা ফোকাস যেখানে সূর্য আছে, এইটা হচ্ছে আরেকটা ফোকাস, এখানে সূর্য নাই। আমার একটা বস্তু, মনে করো একটা গ্রহ, এইটা এইটা এই পজিশনে আছে, আবার মনে করো কখনো এই পজিশনে আছে। তাহলে যখন সূর্য থেকে আমাদের কেপলারের সেকেন্ড লটা কি, কেপলারের সবগুলো ল যদি রিভিউ করি আমরা, প্রথম ল ছিল প্রত্যেকটা গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে আবর্তন করে। সেকেন্ড লটা কি ছিল? সেকেন্ড লটা ছিল যেটা আমাদের এখন আমরা পড়তেছি, সূর্যকে কেন্দ্র করে আবর্তনরত যে কোনো গ্রহের নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল হয় ধ্রুবক। তার মানে মনে করো তোমার এই গ্রহটা এইখানে আছে, টি সময় পর সে গেল এইখানে, তার মানে এইটুকু সময়, টি সময়ে সে এইটুকু দূরত্ব গেছে, তাহলে তার অতিক্রান্ত ক্ষেত্রফল কত বলতো? এইটুকু, এইটুকু হচ্ছে তার ক্ষেত্রফল। আবার তুমি চিন্তা করো, গ্রহটা একটা সময় তো ঘুরে এই জায়গায় আসবে, এখন সে টি সময়ে যদি সমান ক্ষেত্রফল অতিক্রম করতে হয়, তখন তাকে কি এইটুকু দূরত্ব গেলে হবে? হবে না, তাকে যাইতে হবে অনেকটা দূরত্ব। তাহলে এখন চিন্তা করো, এখন কিন্তু দুইটা ক্ষেত্রফল সমান মনে হচ্ছে, বাট যদি আমরা এইটাকে এইখানে আঁকতাম তখন কিন্তু সমান হইতো না। এইখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি? গ্রহ যখন সূর্য থেকে দূরত্ব যদি আর হয়, দূরত্ব আর হলে আর যখন বেশি তখন বেগ কম, আবার আর যখন কম তখন বেগ বেশি। কারণ কি, ওকে বেশি দূরত্ব অতিক্রম করা লাগবে। তাহলে যখন সূর্যের কাছে থাকে বা আর কম হয় তখন বেগ বেশি হয়, আবার যখন সূর্য থেকে দূরে থাকে তখন বেগ কম হয়ে যায়, কারণ ওকে সমান ক্ষেত্রফল অতিক্রম করা লাগবে। আর এই জিনিসটাই, এই যে দেখো, ভর তো কনস্ট্যান্ট একটা গ্রহের ক্ষেত্রে, বেগ, ব্যাসার্ধ আর ভর, তিনটা জিনিসের গুণফল যে কনস্ট্যান্ট থাকতেছে, এম ইন্টু ভি ইন্টু আর, এটা কি হয়? কৌণিক ভরবেগ হয়। তাহলে কৌণিক ভরবেগ কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে। তারপর দেখো, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে টানে তা বস্তুর ভরের। পৃথিবী কোন বল দ্বারা বস্তুকে টানে? মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বলটার মান কি? ডাব্লিউ সমান এম জি। জিটা হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে এই যে বলটা পৃথিবীর এই বলটা বস্তুর ভরের কি সরাসরি সমানুপাতিক না? তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ সমানুপাতিক এম। এই যে আমাদের এখানে আছে, তা বস্তুর ভরের
সমানুপাতিক। একটি সরল দোলকের দোলনকাল পৃথিবীর কেন্দ্রে কত? সরল দোলকের সূত্রটা কি ছিল? সরল দোলকের পর্যায়কালের সূত্রটা ছিল t সমান 2 পাই √L/g। এখন দেখো, আমরা জানি পৃথিবীর কেন্দ্রে কি ঘটনা ঘটে? পৃথিবীর কেন্দ্রে g এর মান হয় 0। তাহলে তুমি চিন্তা করো, এখানে হরে যদি 0 চলে আসে তাহলে t এর মান কি হবে? t হবে অসীম। তাহলে সরল দোলকের দোলনকাল পৃথিবীর কেন্দ্রে হবে অসীম। তার মানে কি অসীম সময়েও সে একটা দোলন সম্পন্ন করতে পারবে না। কোয়েশ্চেনটা যদি একটু ঘুরায় বলতো যে পৃথিবীর কেন্দ্রে কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হবে 1/t, মানে 1/∞ মানে 0 বা 0 হার্টজ। তার মানে অসীম সময়েও কি সে একটা দোলনকাল সম্পন্ন করতে পারবে না। আচ্ছা, কোনটি অভিকর্ষ ত্বরণ পরিবর্তনের কারণ নয়? উচ্চতার ক্রিয়া। আমরা জানি উচ্চতার কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়, তার মানে এইটা হবে না। অক্ষাংশ ক্রিয়া। আমরা জানি অক্ষাংশ যত চেঞ্জ হয় অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়, তার মানে এটাও হবে না। পৃথিবীর ঘূর্ণন কি? আমরা জানি পৃথিবীর ঘূর্ণনের কারণে কি বস্তু কেন্দ্র বিমুখী বল অনুভব করে। কেন্দ্র বিমুখী বল অনুভব করার কারণে কি হয়? অভিকর্ষ ত্বরণ হ্রাস পায়। এটাও হবে না। অ্যান্সার হবে কি দ্রাঘিমাংশ ক্রিয়া। দ্রাঘিমাংশ জিনিসটা কি চলো একটু আমরা রিভিউ করি। আমরা এর আগে পৃথিবীর চিত্র আঁকছি এমন এক জায়গায় যাই। আচ্ছা, তোমরা হয়তো ছোটবেলা 9-10-এ তোমাদের সমাজ বইয়ে পড়ে আসার কথা। দ্রাঘিমাংশ হচ্ছে এই যে আমাদের পৃথিবী, আমরা এটার নিরক্ষরেখাটা আঁকলে যত আস্তে আস্তে উপরের দিকে যাই তখন জিনিসটা কি হয়? অক্ষাংশ হয়। আর দ্রাঘিমাংশ হচ্ছে এই যে এই রেখাটার এইরকম এরকম যেই পজিশনগুলো আছে না, এইগুলো হচ্ছে দ্রাঘিমাংশ রেখা। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে সকল পয়েন্টে কি দ্রাঘিমাংশ সেম থাকে। দ্রাঘিমাংশ রেখার কিন্তু আমাদের ইয়ার উপর কোনো ইফেক্ট নাই, আমাদের জি এর মানের উপর কোনো ইফেক্ট নাই। ইফেক্ট আছে কার? অক্ষাংশ ক্রিয়ার। আমরা আবার ফেরত যাই, এই যে এখানে ছিলাম। আশা করি এটা তোমরা ক্লিয়ার। এরপর দেখো টি স্কোয়ার ভার্সেস জি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে? আমরা সরল দোলকের ক্ষেত্রে টি এর সূত্রটা কি দেখছিলাম? 2 পাই √L/g। যেহেতু টি স্কোয়ার বলছে আমরা স্কোয়ার করব, তাহলে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার L/g। জি কে জি ভার্সেস টি স্কোয়ার গ্রাফ। তার মানে এখন আমরা জি ইন্টু টি স্কোয়ার যদি করি, এটা কি হবে? 4 পাই স্কোয়ার ইন্টু এল। তাহলে কি আসে দেখো তো, টি স্কোয়ার হবে ওয়াই এক্সিসে, জি হবে এক্স এক্সিসে। এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট টাইপের গ্রাফ, এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট টাইপের গ্রাফ আমরা কোথায় দেখছিলাম? তোমাদের আশা করি সবার মনে থাকার কথা, আমরা বয়েলের সূত্রে দেখছিলাম। বয়েলের সূত্রে কি ছিল? একটু যদি ছোট করে লিখি, বয়েলের সূত্রে ছিল পিভি সমান কনস্ট্যান্ট। ওই রকমের গ্রাফটা কেমন হইতো? পিভি সমান কনস্ট্যান্ট গ্রাফটা অনেকটা এইরকম হইতো, আয়তাকার অধিবৃত্ত হইতো। তোমরা যারা কনিক্স পড়ছো তোমাদের সকলেরই কিন্তু এটা জানার কথা। এক্স ওয়াই সমান সি স্কোয়ার, এক্স ওয়াই সমান সি স্কোয়ার টাইপের গ্রাফ হয়, আয়তাকার অধিবৃত্ত। তার মানে এইটা হবে কারেক্ট, সি নাম্বারটা কারেক্ট। আর তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা বয়েলের সূত্রের সাথে রিলেট করে দিতে পারো। তারপরটা দেখো, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ করা হয় তখন এর দোলনকালের কি চেঞ্জ হবে? দৈর্ঘ্য 2.25 গুণ করা হয়েছে, তার মানে L2 কি 2.25 L1। আমরা সরল দোলকের সূত্রটা কি জানি? প্রথম সূত্র ছিল হচ্ছে আমাদের, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে পড়া, তাও আমি তোমাদের একটু রিভিউ করে দিই। সরল দোলকের প্রথম সূত্র ছিল যে আমাদের কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির চেয়ে কম হইতে হবে। দ্বিতীয় সূত্রটা ছিল টি সমানুপাতিক √L,
কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা ছিল টি সমানুপাতিক 1/√g, অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। চতুর্থ সূত্রটা ছিল টি এম রো ইন্ডিপেন্ডেন্ট। তার মানে সরল দোলকের পর্যায়কাল কি? আমাদের ববের ভর, ববের ঘনত্ব, এই সকল জিনিসের উপর, আকার আকৃতি, এগুলোর উপর নির্ভর করে না। আচ্ছা, এখানে আমাদের দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে, মানে এই সূত্রটা। প্রথম সূত্রটা ছিল থিটা লেস দেন অর ইকুয়ালস টু 4 ডিগ্রি। আচ্ছা, তাহলে L2-র মানটা আমরা পাইলাম। T2 কি হবে? T2/T1 হবে √L2/L1। তাহলে √L2/L1 কত? √2.25। আমরা জানি √2.25, এটা আমরা দশমিকটা চিন্তা না করে এটাকে অনেকটা এইভাবে লিখি, √225 × 10⁻²। √225 কত? আমরা জানি 15-র বর্গ হচ্ছে 225। তার মানে এখানে আসবে রুট করলে 15 × 10⁻1, রুট করলে 10⁻1 হবে, তার মানে 1.5। তাহলে T2 কি হবে? T2 হবে 1.5 T1। T1 কত? সেকেন্ড দোলকের পর্যায়কাল আমরা জানি 2 সেকেন্ড, তার মানে 1.5 × 2 3 সেকেন্ড। সি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। দেখো এখানে কি বলছে? বলছে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান অপেক্ষা কত গুণ বেশি হলে বিষুবীয় অঞ্চলে জি এর মান 0 হতো। বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আমাদের থিটার মান কত? বিষুবীয় অঞ্চলে থিটা হয় 0 ডিগ্রি, কারণ বিষুবীয় অঞ্চল বা নিরক্ষরেখায় অক্ষাংশ হয় 0। বলছে পৃথিবীর ঘূর্ণন বেগ মানে ω2 সমান কত ইন্টু ω1 হবে। আমাদের এই জিনিসটা বের করা লাগবে। ω2 সমান n ইন্টু ω1, n এর মানটা বের করা লাগবে। আমরা ω1 এর মান কত জানি? পৃথিবী যেহেতু 24 ঘন্টায় নিজের অক্ষের উপর ঘুরে আসে, তার মানে 2π/t এর ভ্যালু 86400। এখন আমরা আমাদের অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা জি ড্যাশ সমান কি? g - ω² r cos স্কয়ার থিটা। থিটার ভ্যালু 0 হইলে cos থিটা হয় 1, তার মানে cos স্কয়ার থিটা কত? 1। তাহলে ইকুয়েশনটা আসবে g ড্যাশ সমান g - ω² r। যদি g এর মান 0 হয় তখন কি হবে? তখন g সমান হবে ω² r, ওমেগা সমান হবে √g/r। এই হচ্ছে আমাদের ω2, এই হচ্ছে ω1। তাহলে ω2/ω1 করলে কি আসবে? √9.8/6.4 × 10⁶, আর নিচে হচ্ছে 2π/86400। এটা ক্যালকুলেটর ছাড়া আমাদের করা যাবে না। 9.8/6.4 × 10⁶ ভাগ 2π/86400, অ্যান্সার আসতেছে 17। এটা আমি তোমাদেরকে বলবো একটু মুখস্থ রাখতে, কারণ এই কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হয়। তোমরা যখন অ্যাডমিশন কোচিং করবা তখন কিন্তু দেখবা যে উইকলি এক্সাম, মডেল টেস্ট এক্সাম, ওইগুলোতে এই কোয়েশ্চেনটা থাকবে। তখন তোমরা যদি এটার মানটা মুখস্থ রাখো 17 গুণ, তোমরা ইজিলি দাগায় দিতে পারবা। তারপর দেখো ফাঁপা গোলকের ভিতরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত হয়? আমরা কি জানি? ফাঁপা গোলকের ভিতরে বিভব হয় কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টটা কিসের সমান? পৃষ্ঠের বিভবের সমান। আর প্রাবল্য সমান আমরা কি জানি? -dv/dr। এখন v যদি একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 0, তার মানে প্রাবল্য হবে 0। জি সম্পর্কে কোনটি সঠিক নয়? একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণার 1 মিটার দূরত্বে মধ্যবর্তী আকর্ষণ বল। হ্যাঁ সঠিক, কারণ আমরা জানি জি সমান f × d² / m1 m2।
দুইটাই এক হইলে ডি এক হইলে এফ এর মানটাই জি। এটা একটা সার্বজনীন ধ্রুবক, বি নাম্বারও সঠিক। জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটাও সঠিক, কারণ জি এর মান হচ্ছে কি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। জি এর মান ভরকেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে, তার মানে এইটা সঠিক নয়। কারণ কি আমরা অলরেডি দেখছি জি এর মান কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, তাহলে বস্তুর দূরত্বের উপর কি ডিপেন্ড করবে? কখনোই করবে না। পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ সংকুচিত হয়ে অর্ধেকে পরিণত হলে, যদি পৃথিবী হঠাৎ সংকুচিত হয়ে বর্তমান ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধে গোলকে পরিণত হয় কিন্তু ভর অপরিবর্তিত হবে, তখন পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কি হবে? তার মানে কি ভর চেঞ্জ হয় নাই, আমাদের m2 সমান m1ই আছে, কিন্তু ব্যাসার্ধ কি হয়েছে? ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ বের করি। g2/g1 কি হবে? m2/r2 স্কয়ার, নিচে হচ্ছে m1/r1 স্কয়ার। m2 m1 সমান কাটা, তার মানে r1/r2 তার হোল স্কয়ার। r1 এর ভ্যালু কি 2r2 না? তাহলে এখানে আমরা লিখতে পারি r1/r2 কাটাকাটি করে 2, তার মানে 2 স্কয়ার, g2 হবে 4g। ডি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, এরপর কি বলছে? একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামতেছে। লিফটের মেঝের উপর 1 মিটার উপর থেকে একটি বলকে ছাড়া হলো স্থির অবস্থা থেকে। যদি অভিকর্ষ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, লিফটের মেঝে স্পর্শ করতে বলটির কত সময় লাগবে? আমরা একটু এটা রিলেট করার চেষ্টা করি। এই মনে করো আমাদের একটা লিফট আছে, লিফটের ভিতর সে একটা বল আছে এখানে 1 মিটার উপরে। লিফটটা যেহেতু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামতেছে, এই হচ্ছে কত? এই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নিচে জি আছে কত? জি আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কি জানি একটা বস্তু, একটা লিফট যদি হচ্ছে এ ত্বরণে নিচের দিকে নামতে থাকে, তখন সে প্রতিক্রিয়া কি পরিমাণ পায়? তখন সে প্রতিক্রিয়া পায় m ইন্টু জি মাইনাস এ পরিমাণ। তার ভর যদি হয় m, তখন সে জি মাইনাস এ পরিমাণ প্রতিক্রিয়া বল পায়। এটা নিউটনিয়ান মেকানিক্সের পড়াশোনা। তাহলে তার কার্যকর ত্বরণ কি হবে? কার্যকর ত্বরণ জি ইফেক্টিভ সমান জি মাইনাস এ সমান 10 মাইনাস 2, তার মানে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি একটা লিফট যখন এ ত্বরণের নিচে নামে তখন তার কার্যকর ত্বরণ হয় জি মাইনাস এ, আর যখন এ ত্বরণে উপরে উঠে তখন কার্যকর ত্বরণ হয় কি জি প্লাস এ। তাহলে এখানে কার্যকর ত্বরণ আমরা পাইলাম 8। আমাদেরকে বলা হয়েছে লিফটের মেঝে স্পর্শ করতে টাইম কত লাগবে। তাহলে এইচ সমান আমরা কি জানি? হাফ জি ইফেক্টিভ টি স্কয়ার, কারণ এইচ এর ভ্যালু, আর যেহেতু স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে ইউ এর ভ্যালু 0, তাহলে টি কি হবে? √2h/g ইফেক্টিভ, √ 2 ইন্টু এইচ এর ভ্যালু 1, জি ইফেক্টিভের ভ্যালু 8। এটা কাটাকাটি করলে কি হবে? √1/4, তার মানে হাফ। হাফ মানে কত? 0.5 সেকেন্ড। এই নাম্বারটা কারেক্ট। তারপর দেখো আমাদের এখানে একটা ফিগার দেয়া আছে, এটা হচ্ছে পৃথিবীর সারফেস, আর বিন্দুটা হচ্ছে আড়াআড়িভাবে 50 মিটার দূরত্বে, কিন্তু উলম্ব দূরত্ব হচ্ছে 30 মিটার। আমাদের বলছে একটি 4 নিউটন ওজনের পাথর, তার মানে mg সমান কত? 4 নিউটন। পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রে পি বিন্দু থেকে আর বিন্দুতে নেওয়া হইল, পাথরটির স্থিতিশক্তি কি পরিমাণ বাড়বে? আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে কি জানি? স্থিতিশক্তি বাড়ার সূত্র কি?
mgh, mg এর ভ্যালু বলা আছে 4, h কত, আমরা কিন্তু 50 বসাবো না, বসাবো 30, কারণ উলম্ব উচ্চতা, তার মানে 30, 120 জুল, 120 জুল, এই নাম্বারটা কারেক্ট। সরল দোলক 0.9 সেকেন্ডে একবার টিক শব্দ করে, দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত? একটা টিক শব্দ করা মানে কি এটা বোঝা লাগবে। অনেকে একবার টিক শব্দ করাকে দোলনকাল মনে করে, কিন্তু না, এটা হচ্ছে অর্ধ দোলন। কারণ ঘড়ির একটা দোলন মানে কি টিক টিক, তাহলে একবার টিক মানে কি অর্ধ দোলন। তাহলে আমাদের অর্ধ দোলনকাল বলা আছে t/2 বলা আছে 0.9 সেকেন্ড, দোলনকাল কি হবে 1.8 সেকেন্ড। তাহলে আমাদের হচ্ছে কার্যকর দৈর্ঘ্য L বের করা লাগবে। আমরা জানি t সমান 2π√L/g, তাহলে স্কোয়ার করলে তারপর g কে এই পাশে আনলে L হবে কি gt স্কোয়ার বাই 4π²। ভ্যালুগুলো বসাই, g হচ্ছে 9.8, t হচ্ছে 1.8, তার স্কোয়ার এখানে হচ্ছে 4 × π²। এটা আমাদের বের করতে ক্যালকুলেটর লাগবে। 9.8 × 1.8 স্কোয়ার বাই 4 × π², তাহলে 0.804 মিটার। এই নাম্বারটা কারেক্ট। তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। যদি এক্সাম হলে এই ধরনের ম্যাথ তোমাদের দেয়, ধরো যেই সকল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না, ঢাকা ইউনিভার্সিটি বা আরও এগুলাতে ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড না, ওইখানে এমন ডেটাই দেয়া হবে যেন তুমি কাটাকাটি করতে পারো। ধরো তোমাকে বলে দিবে জি হচ্ছে 10, আর পর্যায়কালটা এমনভাবে দিয়ে দিবে যেন পর্যায়কাল আর পাই সমান হয়, যেন তুমি কাটাকাটি করতে পারো, তারপর তোমার ওভারঅল ভ্যালু যেন ইজিলি আসে। তো এগুলা নিয়ে টেনশন করার দরকার নাই যে এইরকম ক্যালকুলেশন কিভাবে হাতে করব ভাইয়া, এগুলা তুমি এক্সাম হলে ক্যালকুলেটরে করতে পারবা। ক্যালকুলেটর অ্যালাউড যেমন সাস্ট বা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এইসব জায়গাতে দিবে, কিন্তু যেসব জায়গায় ক্যালকুলেটর অ্যালাউড না ওগুলাতে এরকম ডেটা দিবে না। তারপর দেখো, এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তার গতিবেগ কত বৃদ্ধি করলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাবিশ্বে বিলীন হবে? আমরা কি জানি একটা স্যাটেলাইটের বেগ কত, তার ব্যাসার্ধ কত বলছে আর ব্যাসার্ধের বৃত্তপথে, তাহলে √g/m/r, যেখানে m হচ্ছে পৃথিবীর ভর, আর মুক্তিবেগ কত √2gm/r। তাহলে দেখো তো ভিটা √2 × v হয় না, √2 এর মান কত 1.41 v। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেগের যদি আমি 1.41 গুণ দিতে পারি তখন সে মহাবিশ্বে চলে যাবে। তাহলে কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, ΔV/v1 মানে v2 - v1/v1, তার মানে 1.41 v1 - v1/v1, তার মানে 0.41, এটা আসে 41%। তাহলে আমি যদি কোনো একটা, এটাও তোমরা মুখস্থ রাখবে, আমি তোমাদের সাজেস্ট করব, কোনো কৃত্রিম উপগ্রহের গতিবেগ যদি 41% বৃদ্ধি করি তখন কি হবে, সে তার আকর্ষণ কাটিয়ে মহাবিশ্বে বিলীন হয়ে যাবে। এখন সেম কোয়েশ্চেন যদি আমি তোমাদের বলি যে শক্তি কত শতাংশ বৃদ্ধি করলে যাবে, শক্তি কত শতাংশ বৃদ্ধি করা লাগবে, এটা কিন্তু একটা খুবই মজার কোয়েশ্চেন। দেখো আমরা জানি ইকে সমান কি ½ mv², তাহলে আমরা E1 বলতে পারি ½ × m × gm/r, তার মানে gmm/2r। যদি সে মহাবিশ্বে বিলীন হয়ে যাইতে চায় তখন E2 কি হইতে হবে, E2 হইতে হবে ½ mve², তার মানে ½ ×
এম ইন্টু 2gm বাই আর, হাফ হাফ কাটা, তার মানে gm বাই আর। তাহলে দেখো তো, তার মানে তার গতিশক্তি কত করা লাগলো? ডাবল করা লাগলো না? ডাবল করা মানে কত শতাংশ বৃদ্ধি করা? তার মানে আমরা E2 কে বলতে পারি 2E1। তাহলে ডেল E বাই E1 কত? E2 মাইনাস E1 বাই E1, তার মানে 1, তার মানে 100%। কোয়েশ্চেনটা দুইভাবে আসতে পারে। এক বলতে পারে আমাদের বেগ কত বৃদ্ধি করা লাগবে, তখন 41%। দুই বলতে পারে শক্তি কত বৃদ্ধি করা লাগবে, তখন হবে 100%। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা দেখো। এটাই বলছে যে এম ভরের 4টি কণা মূলবিন্দু ও এর সাপেক্ষে নিচের চিত্রানুযায়ী রাখা আছে, সুষমভাবে সজ্জিত। তার মানে কি, এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সেম, আবার এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সেম। ক্যাপিটাল এম ভরের পঞ্চম কণা ওয়াই অক্ষে আছে। আমাদের বলছে এম ভরের বস্তুটির উপর মহাকর্ষ বলের দিক। একটু চিন্তা করো তো জিনিসটা কেমন হবে। এই এমটা একে এই দিকে আকর্ষণ করবে, এই এম করবে এই দিকে, এইটা করবে এই দিকে, এইটা করবে এই দিকে। এইটার আর এইটার লব্ধিটা অবশ্যই মিডল বরাবর কাজ করবে, কারণ কি দুইটা সমান অ্যাঙ্গেল তৈরি করে আছে যেহেতু সমান দূরত্ব। আবার এইটা আর এইটার লব্ধিটা অবশ্যই মিডল বরাবর কাজ করবে। তাহলে সবগুলা লব্ধি মিলে মিডল বরাবর কাজ করবে না, তাহলে ওভারঅল ডিরেকশনটা কোন দিকে হবে? নিচের দিকে। বি নাম্বারটা কারেক্ট হবে, নিচের দিকে। তারপর দেখো, এম ভরের কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ হতে সর্বনিম্ন যে বেগে ছুড়ে দিলে এটি r/4 উচ্চতায় উঠবে, তা হলো। আমাদের কি বেগে ছুড়ে মারা লাগবে এটা বের করা লাগবে। আমরা ধরলাম ইনিশিয়ালি এনার্জি সমান হবে ফাইনাল এনার্জি। যখন আমরা ছুড়ে মারব তখন কি ধরনের শক্তি থাকবে? গতি শক্তি থাকবে এবং বিভব শক্তি থাকবে। তার মানে পটেনশিয়াল এনার্জি 1 প্লাস কাইনেটিক এনার্জি 1 সমান পটেনশিয়াল এনার্জি 2 প্লাস কাইনেটিক এনার্জি 2। যখন সর্বোচ্চ উচ্চতায় চলে যাবে তখন কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। এখন পটেনশিয়াল এনার্জি 1 কি হবে? ভূপৃষ্ঠে থাকা অবস্থায় gm/r। গতিশক্তি কি? হাফ mv²। r/4 উচ্চতায় পটেনশিয়াল এনার্জি কি হবে? gm/r প্লাস r/4। আমি যদি সবগুলা থেকে স্মল এম কেটে দিই তাহলে দেখো তো ফাইনালি কি থাকে? এখানে হবে 5r/4, আরটা উপরে চলে যাবে, এই জিনিসটা ওই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে। তার মানে হাফ v² হবে gm/r মাইনাস 4gm/5r। এটাকে যদি লসাগু করি 5r উপরে হবে 5gm মাইনাস 4gm, তাহলে হয় gm/5r। 2 কে ওই পাশে নিলে v² হবে 2gm/5r। এখন এই জিনিসটাকে একটু আমরা আলাদা করে ওই সাইডে লিখি। তাহলে আমাদের v² কত আসলো? তার মানে v আসবে √2gm/5r। একটু যদি 2/5 কে আলাদা করি তাহলে gm/r কে কি লেখা যায়? gm/r কে লেখা যায় স্মল g ইন্টু r, তার মানে √2/5 স্মল g ইন্টু r। তাহলে অ্যান্সার দেখি কোথায় আছে। আমাদের অ্যান্সার আছে ডি নাম্বারে, √2gr/5। এই কোয়েশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড ছিল, এটা আসার মতো একটা কোয়েশ্চেন। তো এই ছিল আজকের ওভারঅল আমাদের ক্লাসটা। তোমরা যারা যারা ক্লাসটা করছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করছি তোমরা যতগুলা কোয়েশ্চেন করানো হয়েছে সবগুলা বুঝতে পারছো। এরপরে এই সিরিজের আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, সেগুলো দেখার আহ্বান রইল। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। সকলকে আসসালামু আলাইকুম।